কোয়েশ্চেনের ডিসকাশনটা পরে কোনো একটা ক্লাসে করবো। এখনো বেশ কয়েকজন পরীক্ষা দেবে, কাজেই আগে থেকে এখন আর ডিসকাশনটা না করাটাই ভালো আর কি। হ্যাঁ, তো আমাদের যে টপিকগুলো আর বাকি আছে সেটা মোস্টলি এইটা আর কি, মেকানিক্স অফ আইডিয়াল ফ্লুইডস, আর বাকি দুটো চারটে স্ক্যাটার্ড ওইতে কিছু টপিক পড়ানো বাকি আছে। হ্যাঁ, অর্থাৎ আমার মোটামুটি ভাবে সেমিস্টার ওয়ানে যেটুকু পড়ানো ছিল সেটা হয়েই গেছে। এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার, মেকানিক্স ফ্লুইড মোশন। হ্যাঁ, ফ্লুইড মোশন এরকম একটা নাম দেওয়া হয়েছে। এখানে সিলেবাসে যেগুলো আছে সেটা এইরকম: কাইনেমেটিক্স অফ মুভিং ফ্লুইডস, idea of compressible and incompressible fluids, equation of continuity, streamline and turbulent flow, রেনল্ডস নাম্বার, সব মানে র্যান্ডামলি এই টার্মগুলোকে করে দিয়েছে আর কি। একটা সিকোয়েন্স মেনটেন করে সিলেবাসের টপিকগুলোকে সাজানো হয়নি। Euler's equation, special case of fluid statistics, F equals to grad of P, এবং এইটার কিছু সিম্পল অ্যাপ্লিকেশনস যেমন পাস্কালস ল, আর্কিমিডিস প্রিন্সিপাল, এইগুলো। আর লাস্ট যেটা সেটা হচ্ছে বার্নৌলিস থিওরেম এবং এর অ্যাপ্লিকেশনস। তো এখানে আমরা জাস্ট মেইন কোর্সটাতে যাওয়ার আগে একটু ইন্ট্রোডিউস করে নেব। কিছু টার্ম এখানে ইউজ করা হয়, সিলেবাসের মধ্যেও কিছু কেমন মেনশন করা আছে দেখতে পাচ্ছ। কম্প্রেসিবল ফ্লুইড, ইনকম্প্রেসিবল ফ্লুইড বলতে কি বোঝায়, স্ট্রিমলাইন ফ্লো বলতে কি বোঝায়, টার্বুলেন্ট ফ্লো বলতে কি বোঝায়, নিউটনিয়ান ফ্লুইড কি, নন নিউটনিয়ান ফ্লুইড কি, হ্যাঁ, সর্বোপরি আইডিয়াল ফ্লুইড বলতে কি বোঝায়, বা তারও প্রথমে ফ্লুইড বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। হ্যাঁ, এইগুলোই আমরা প্রথমে একটু ডিসকাস করব। আমি মোস্টলি তোমার এই এটা থেকেই পড়াবো আর কি, ডিপি রায় চৌধুরীর যে বইটা আছে সেটা থেকেই পড়াবো। তোমরা যখন কোনো সলিডের মোশন নিয়ে তো পড়েছই। ইনফ্যাক্ট আমরা এতদিন সিঙ্গেল পার্টিকেল মোশন পড়েছি, বা সিস্টেম অফ পার্টিকেলস মোশন পড়েছি, বা একটা রিজিড বডির ডায়নামিক্স। রিজিড বডি মানে সলিড বডি, একটা সলিড বডি রিজিড বডির ডায়নামিক্স আমরা স্টাডি করেছি। এখন রিজিড বডির ইলাস্টিক প্রপার্টি গুলোর সাথেও আমরা মোর অর লেস ফ্যামিলিয়ার। তোমরা এইচএস লেভেলে সবাই পড়েছো এইগুলো, ইলাস্টিক প্রপার্টি অফ এ সলিড পার্টিকুলারলি, যেখানে আমরা তিন ধরনের ইলাস্টিক মডিউলাস সম্পর্কে আইডিয়া পেয়েছিলাম। আমরা তিন ধরনের ইলাস্টিক মডিউলাস সম্পর্কে আইডিয়া পেয়েছিলাম। যদি একটু রিক্যাপ করো, উই গট দি আইডিয়া অফ ইয়াং মডিউলাস, যেটাকে আমরা বেসিক্যালি লঙ্গিটিউডিনাল স্ট্রেস আর লঙ্গিটিউডিনাল স্ট্রেন এই দুটো রেশিও হিসাবে ডিফাইন করেছি। তারপর উই গট দি আইডিয়া অফ বাল্ক মডিউলাস, যেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল অ্যাজ দি ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। You got the idea of rigidity modulus, বা modulus of rigidity, যেটাকে আমরা ডিফাইন করেছিলাম as the ratio of shearing stress to the shearing strain. এখন একটা সলিডের ক্ষেত্রে এই তিন ধরনের ইলাস্টিক মডিউলাসই থাকা সম্ভব। কোন একটা সলিডে এরকম লঙ্গিটিউডিনাল স্ট্রেস, তারপর তোমার ভলিউম স্ট্রেস, শিয়ারিং স্ট্রেস, এরকম বিভিন্ন রকমের স্ট্রেস জেনারেটেড হতে পারে। However, this is not the case for a liquid or for a gas. একটা লিকুইডের ক্ষেত্রে কিন্তু আমি লেন্থ বলতে কিছু বুঝি না। We do not have any idea on the longitudinal stress when we talk about a liquid or a gas. But we in general do not have the idea of shearing stress which is developed in a solid, but it is not developed in a liquid or gas in general. সেটাই এখানে পরিষ্কারভাবে ইন্ট্রোডিউস করা আছে। When a steady shearing stress is applied to a solid, internal forces resisting the shear establish equilibrium after a certain deformation has taken place. ধরো তোমার কোন একটা সলিড বডি রয়েছে, সেই সলিড বডিতে তুমি একটা মোচড় দিচ্ছ, বাংলাতে তাই বলেছো তোমরা, একটা শিয়ারিং স্ট্রেন ডেভেলপ করছো, শিয়ারিং স্ট্রেন প্রডিউস করছো। তাতে করে কি হচ্ছে, বডিটার মধ্যে কিছুটা ডিফর্মড হয়ে যাচ্ছে। একটা সে সিলিন্ড্রিক্যাল ওয়্যার নিয়েছো, সেই সিলিন্ড্রিক্যাল ওয়্যারটাতে একটা যদি মোচড় দাও,
হ্যাঁ, একটা শিয়ার দিচ্ছ, সেখানে একটা কি ডিফরমেশন প্রডিউসড হচ্ছে এবং এখানে একটা কি শিয়ারিং স্ট্রেস ডেভেলপড হচ্ছে। The displacement of the particle in this case is limited of course। একটা সলিডের ক্ষেত্রে যখন তুমি একটা এরকম সিলিন্ডারে শিয়ারিং স্ট্রেন ডেভেলপ করছো, সেখানে সলিড মেটেরিয়ালের পার্টিকেল গুলোর একটা লিমিটেড ডিসপ্লেসমেন্ট হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো, ডিফরমেশনটা লিমিটেড, একটা পার্টিকুলার এতে রোটেট করে যাচ্ছে, মোচড় খাচ্ছে, পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট সেগুলো লিমিটেড। কিন্তু একই রকম কথা যদি আমরা একটা ফ্লুইডের কথা ভাবি, একটা স্টেডি শিয়ারিং স্ট্রেস যদি একটা ফ্লুইডে অ্যাপ্লাই করা হয়, দ্যাট উইল কজ কন্টিনিউয়াস ডিসপ্লেসমেন্ট অফ দি ফ্লুইড পার্টিকেলস সিন্স দি ফ্লুইড ক্যান নট অফার এনি রেসিস্ট্যান্স টু দি শিয়ার। একটা সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে এই শিয়ারটার একটা রেসিস্ট্যান্স অ্যাপ্লাইড হয়, কোনো ফ্লুইডের মধ্যে কিন্তু এরকম ধরনের কোনো রেসিস্ট্যান্স অ্যাপ্লাইড হয় না। A real fluid or gas can be treated as a fluid even though some liquids may offer some small resistance to shear। আমরা পরে ডিসকাস করব, ভিসকোসিটি যখন পড়বো সেখানে দেখবো, সেখানেও বেসিক্যালি একটা শিয়ারিং স্ট্রেসই ডেভেলপ হয়। হ্যাঁ, কিন্তু এমনিতে একটা লিকুইডের মধ্যে এইরকম ধরনের কিন্তু শিয়ার সাধারণভাবে থাকে না, বা থাকলেও সেটার যে স্ট্রেংথটা সেটা খুব কম হয়। When a substance in equilibrium cannot support a shearing stress, however small, it is called a fluid। হ্যাঁ, দেখো পরিষ্কারভাবে এখানে ফ্লুইডের ডেফিনিশন দেওয়া রয়েছে। কোন একটা সাবস্টেন্সের কথা ভাবো, ইন ইকুইলিব্রিয়াম ইট ক্যান নট সাপোর্ট এ শিয়ারিং স্ট্রেস। একটা 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 সাবস্টেন্স সেটা ইকুইলিব্রিয়ামে আছে, এখন এইটা যদি কোনো রকম শিয়ারিং স্ট্রেস সাপোর্ট করতে না পারে, তাহলে সেটাকে আমরা ফ্লুইড বলি। Even very viscous substances like pitch, tar, glass come to an equilibrium in which shearing stresses are absent if left undisturbed for a sufficiently long time। An isotropic solid possesses both bulk modulus and the modulus of rigidity, as I said। কোনো একটা সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে এরকম বাল্ক মডিউলাস থাকে, একটা সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে রিজিডিটি মডিউলাস থাকে। শিয়ারিং স্ট্রেস বিং অ্যাবসেন্ট ইন এ ফ্লুইড অ্যাট রেস্ট। কোন ফ্লুইড যদি রেস্টে থাকে তাহলে কিন্তু এখানে শিয়ারিং স্ট্রেসটা অ্যাবসেন্ট, ইট ক্যান নট হ্যাভ এনি রিজিডিটি। হ্যাঁ, তাহলে একটা লিকুইডের ক্ষেত্রে, একটা ফ্লুইডের ক্ষেত্রে দেয়ার ইজ নো আইডিয়া অফ দি রিজিডিটি মডিউলাস। ক্লিয়ার? দিস প্রপার্টি অ্যাট্রিবিউটস টু দি ফ্লুইড the characteristic ability to change its shape or to flow। এই যে যখনই তুমি এখানে একটা শিয়ারিং স্ট্রেস দিচ্ছ, হ্যাঁ, একটা শিয়ারিং স্ট্রেস যখনই দিচ্ছ, সেটাকে রেসিস্ট করার কোনো রকম মেকানিজম ফ্লুইডটার মধ্যে নেই। এখানে পার্টিকেল গুলোর মধ্যে কি একটা কন্টিনিউয়াস ডিসপ্লেসমেন্ট প্রডিউসড হচ্ছে, শেপটা চেঞ্জ করে যাচ্ছে অ্যাব্রাপ্টলি, এবং এইটা তোমার ফ্লো করতে থাকছে, সেই জন্যই আমরা ফ্লুইড বলে থাকি। When we talk about an ideal fluid, whether at rest or in relative motion, no shearing stress can exist। এটাই হচ্ছে ডেফিনিশন অফ আইডিয়াল ফ্লুইড। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলা হলো সেইগুলো ফ্লুইড অ্যাট রেস্টের কথা বলা হয়েছে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছিলাম সেইগুলো সবই ফ্লুইড অ্যাট রেস্ট, সেইটার কথা বলা হয়েছে। কোনো ফ্লুইড যদি রেস্টে থাকে তাহলে এরকম শিয়ারিং স্ট্রেস থাকবে না। এখন আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে এটা রেস্টেই থাকুক বা রিলেটিভ মোশনে থাকুক, দেয়ার ইজ নো স্ট্রেস, কোনো শিয়ারিং স্ট্রেস নেই। আবার বলছি, কথাটা খেয়াল করো, কোনো ফ্লুইড যদি রেস্টে থাকে তাহলে তার উপর কোনো শিয়ারিং স্ট্রেস নেই। ফর অ্যান আইডিয়াল ফ্লুইড, এটা রেস্টেই থাকুক বা রিলেটিভ মোশনে থাকুক, নো শিয়ারিং স্ট্রেস ক্যান এক্সিস্ট। ওকে, এখন রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে কি হয়? রিয়েল ফ্লুইডস রিলেটিভ মোশনে যখন থাকে, দ্যাট ইজ অ্যাকম্পানিড বাই সাম শিয়ারিং ফোর্সেস, হ্যাঁ, টেন্ডিং টু ডিস্ট্রয় দি রিলেটিভ মোশন, যেটা বেসিক্যালি আমরা ভিসকোসিটি হিসেবে জানি। রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে যখন রিলেটিভ মোশন থাকে, একটা রিয়েল ফ্লুইড যদি রেস্টে থাকে, শিয়ারিং স্ট্রেস জিরো। বাট রিয়েল ফ্লুইড যদি রিলেটিভ মোশনে থাকে তাহলে কিন্তু শিয়ারিং স্ট্রেস থাকে। হ্যাঁ, মানে ভিসকোসিটি প্রপার্টিটা বেসিক্যালি arises from this fact, and they operate as long as the motion lasts. The latter is considered as transient type of rigidity। এই যে ফ্লুইড ইন মোশন, আমরা এতক্ষণ পর্যন্ত বলছিলাম ফ্লুইড যদি রেস্টে থাকে তাহলে রিজিডিটি মডিউলাসের কোনো ব্যাপার নেই। ফ্লুইড যদি রেস্টে থাকে, নো শিয়ারিং স্ট্রেস, নো রিজিডিটি মডিউলাস।
এখন একটা ফ্লুইড যদি রিলেটিভ মোশনে থাকে তাহলে তার মধ্যে শিয়ারিং স্ট্রেস থাকতে পারে। হ্যাঁ, করেসপন্ডিং যে রিজিডিটি মডিউলাস সেটাকে একটা ট্রানজিয়েন্ট প্রপার্টি ধরা হয়। ট্রানজিয়েন্ট মানে যতক্ষণ পর্যন্ত মোশনটা আছে ততক্ষণ পর্যন্ত এই প্রপার্টিটা থাকবে, হ্যাঁ, আদারওয়াইজ এটা থাকবে না। আর যদি আমরা একটা আইডিয়াল ফ্লুইডের কথা বলি, আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে কিন্তু শিয়ারিং স্ট্রেস নেই। কাজে আইডিয়াল ফ্লুইডটা তোমার রেস্টে থাক বা রিলেটিভ মোশনে থাক, এরকম রিজিডিটি মডুলাসের কোনো কনসেপ্টই নেই। In a solid, the stress at any point on a given element of area may have any arbitrary direction, but কোন একটা ফ্লুইডের কথা যখন আমরা বলছি তখন কিন্তু এইটা পারপেন্ডিকুলার টু দি প্লেন কাজ করে। The stress at a point in a fluid is same in all direction, হ্যাঁ, যেটাকে আমরা বেসিক্যালি প্রেসার বলে থাকি। এই হ্যাঁ, এইটাই মেনলি তোমার ডিফারেন্সটাকে বোঝানো আছে। আরেকটু কন্টিনিউ করা যায়। এ রিয়েল ফ্লুইড উইথ রিলেটিভ মোশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ শিয়ারিং স্ট্রেসেস ডিউ টু ভিসকোসিটি। কোন রিয়েল ফ্লুইডের কথা যদি ভাবো, সেই রিয়েল ফ্লুইড রিলেটিভ মোশনে থাকে, হ্যাঁ, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ শিয়ারিং স্ট্রেস ডিউ টু ভিসকোসিটি। For simplicity, we shall ignore the effect of viscosity in considering the motion of a liquid or gas and treat them as ideal fluids. বেশিরভাগ ক্ষেত্রে মানে এই মোশনটাকে স্টাডি করার জন্য আমরা এই ভিসকাস ফোর্সটাকে ইগনোর করে থাকি। ভিসকাস ফোর্সকে যখনই তুমি ইগনোর করছো মানে ইউ আর ট্রিটিং দি ফ্লুইড অ্যাজ দি আইডিয়াল ফ্লুইড। তাহলে সোজা কথা, আইডিয়াল ফ্লুইড হ্যাজ নো ভিসকোসিটি। আইডিয়াল ফ্লুইড হ্যাজ নো ভিসকোসিটি। ওকে, the results we obtain are therefore applicable to cases where the effects of viscosity are negligibly small. Mechanics of fluid is much more complicated, of course. Solid থেকে ফ্লুইডের যে মেকানিক্সটা সেটা অনেক কমপ্লিকেটেড। আমরা ফ্লুইড মেকানিক্সটাকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স আর একটা ডায়নামিক্স। নামটা শুনি বুঝতে পারছো, স্ট্যাটিক কন্ডিশনে যদি থাকে ফ্লুইড সেখানে আমরা হাইড্রোস্ট্যাটিক্স কথাটা অ্যাপ্লাই করি। আদারওয়াইজ ফ্লুইড ইন মোশন সেখানে হাইড্রোডায়নামিক্স এই টার্মটাকে ইউজ করি। দি ফ্লুইড মে বি কম্প্রেসেবল as in the case for gas, compressible মানে যার কি একটা ফাইনাইট বাল্ক মডিউলাস রয়েছে। ইউ রিমেম্বার দি বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস মানে কি বোঝায়? ভলিউম স্ট্রেস। আমি সেই রকম ভাবে এই জিনিসটাকে লিখছি, ভলিউম স্ট্রেস পি মাইনাস ডেল ভি বাই ভি, এরকম ভাবে লিখছি। হ্যাঁ, খেয়াল করে দেখো, যদি আমরা কম্প্রেসেবল ফ্লুইডের কথা বলি, কম্প্রেসেবল ফ্লুইডের ক্ষেত্রে কি ডেল ভিটা নট ইকুয়াল টু জিরো। কম্প্রেসেবল ফ্লুইডের ক্ষেত্রে ডেল ভি নট ইকুয়াল টু জিরো। ওকে, সেই জন্যই তো কম্প্রেসেবল বলা হচ্ছে না, কম্প্রেস করতে পারি, প্রেসার অ্যাপ্লাই করে আমরা কম্প্রেস করতে পারি। ধরো গ্যাস, হ্যাঁ, সাধারণভাবে গ্যাসগুলোকে আমরা কম্প্রেসেবল বলে ট্রিট করি। অন দি আদার হ্যান্ড লিকুইডের কথা ভাবো, লিকুইডের ক্ষেত্রে এই যে ডেল ভিটা সেটা অলমোস্ট জিরো। লিকুইডের ক্ষেত্রে ডেল ভি ভলিউমের চেঞ্জটা অলমোস্ট জিরো। একটা লিকুইড তুমি নিয়েছো, সেই লিকুইডে প্রেসার অ্যাপ্লাই করলে এখানে কিন্তু ভলিউমের চেঞ্জ সিগনিফিকেন্টলি হয় না। হ্যাঁ, এটা তোমার কেস ফর ইনকম্প্রেসিবল ফ্লুইড। তো সেক্ষেত্রে ডেল ভিটা যদি জিরো হয়, ন্যাচারালি কে ভ্যালুটা কত হবে? ইনফিনিটি। সো দ্যাট ইজ দি কেস ফর ইনকম্প্রেসিবল ফ্লুইড। হ্যাঁ, কম্প্রেসিবল ফ্লুইড বলতে বোঝায় যে প্রেসার অ্যাপ্লাই করে ইউ ক্যান কম্প্রেস, ভলিউমে চেঞ্জ করা সম্ভব। ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে এরকম ভলিউম চেঞ্জ সম্ভব নয়। হ্যাঁ, সমস্ত লিকুইডকেই সাধারণভাবে আমরা ইনকম্প্রেসিবল হিসেবে ট্রিট করি। এই জিনিসগুলো এখানে বলা হলো। একদম জাস্ট টেক হোম মেসেজ হচ্ছে এইটাই, যে একটা ফ্লুইডের ক্ষেত্রে যদি রেস্টে থাকে, কোন ফ্লুইড যদি রেস্টে থাকে তাহলে কোনো শিয়ারিং স্ট্রেস কাজ করবে না, রিজিডিটি মডিউলাস জিরো। এই ফ্লুইডটা যদি মোশনে থাকে তাহলে কিন্তু সাধারণভাবে শিয়ারিং স্ট্রেস অ্যাপিয়ার করে এবং একটা ট্রানজিয়েন্ট প্রপার্টি মডিউলাস অফ রিজিডিটি এইটা অ্যাপিয়ার করবে। বাট যদি একটা আইডিয়াল ফ্লুইডের কথা বলি, আইডিয়াল ফ্লুইড রেস্টেই থাক বা রিলেটিভ মোশনেই থাক, দেয়ার ইজ নো শিয়ারিং স্ট্রেস, নো কনসেপ্ট অফ রিজিডিটি মডিউলাস অ্যাপ্লাইজ টু দি আইডিয়াল ফ্লুইড। ওকে, এইটাই বলা হলো আর কি। হ্যাঁ, আর আইডিয়াল ফ্লুইডটা আমি বললাম যে এটা তোমার ভিসকোসিটির সাথে রিলেট করতে পারো। যদি তোমার ভিসকোসিটিটাকে আমরা ইগনোর করি তাহলে সেটাকে আইডিয়াল ফ্লুইড হিসেবে ট্রিট করবো। আর সোজা কথা, আইডিয়াল ফ্লুইডের ভিসকোসিটি
এই প্রপার্টিটা নেই। ফ্লুইড ইনকম্প্রেসিবল বা কম্প্রেসিবল দু রকমই হতে পারে, ডিপেন্ডিং অন দি নেচার। প্র্যাকটিক্যালি আমরা কথাটাকে ইউজ করছি, মানে থিওরিটিক্যালি যদি বলো সমস্ত ফ্লুইডই কম্প্রেসিবল, ইনফ্যাক্ট সমস্ত ম্যাটারই কম্প্রেসিবল, প্রত্যেকটা ম্যাটারেরই ফাইনাইট বাল্ক মডিউলাস রয়েছে। বাট প্র্যাকটিক্যাল সেন্সে যদি আমরা ইউজ করি, গ্যাসিয়াস মিডিয়াম গুলোকে কম্প্রেসিবল হিসেবে ট্রিট করব, লিকুইড গুলোকে আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইড হিসেবে ট্রিট করব। দেখো কোথাও যদি রিপিট করতে হয় আমাকে বলবো আবার। রিপিট করতে হবে কিছু কোথাও কেউ? আচ্ছা, এবার এখানে তোমার এইরকম রিয়েল ফ্লুইডের ফ্লো এর কথা কনসিডার করা হয়েছে। রিয়েল ফ্লুইড ধরো ফ্লো করছে, ইউ নো, বিকজ অফ প্রেসার ডিফারেন্স ফ্লুইড একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দিকে ফ্লো করে, from a region of higher pressure to a region of lower pressure ফ্লুইডটা ফ্লো করছে। তো এই ফ্লুইডের যে ফ্লো, এইটাকে আমরা দুটো ভাগে ব্রডলি ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেডি বা স্টেশনারি বা স্ট্রিমলাইন ফ্লো, আর আরেকটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। একটা হচ্ছে তোমার স্টেডি বা স্টেশনারি বা স্ট্রিমলাইন ফ্লো, আর একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এইগুলো তোমরা ইনফ্যাক্ট এইচএস লেভেলেই পড়ে এসেছো, একটু ব্রিফলি রিক্যাপ করে নেওয়া আমাদের এইখানে সিলেবাসও যেহেতু আছে সেই জন্য। স্টেডি ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো বলতে কি বোঝায়? ধরো কোনো একটা ফ্লুইড ফ্লো করছে, হ্যাঁ, এমনটা যদি হয় যে প্রত্যেকটা পয়েন্টে, মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের কথাই ভাবো, হ্যাঁ, কোনো পার্টিকুলার পয়েন্টে যে কোনো সময়েই এই ভেলোসিটি অফ ফ্লো, তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন যদি আনচেঞ্জ থাকে, তাহলে সেই ফ্লোটাকে আমরা স্ট্রিমলাইন ফ্লো বলবো। এখানে তোমার দেখো এ বি সি এরকম বিভিন্ন রকম পয়েন্টকে দেখানো হয়েছে। এ পয়েন্টে কোনো একটা ইনস্ট্যান্টে ফ্লোটার ভেলোসিটি হচ্ছে সে v1, ম্যাগনিটিউডটা v1, এবং এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ সেই অ্যারো বরাবর ডিরেক্টেড। যদি থ্রু আউট দি মোশন এই এ পয়েন্টে ভেলোসিটির ম্যাগনিটিউডটা v1, ডিরেকশনটা এবি বরাবরই থাকে, তাহলে আমরা এই ফ্লোটাকে স্ট্রিমলাইন ফ্লো হিসেবে কনসিডার করব। হ্যাঁ, এখন এইটা যে শুধু একটা পার্টিকুলার পয়েন্টে বলছি তা নয়, এই এ পয়েন্টটা আরবিটারি হতে পারে। হ্যাঁ, আই মিন আমি বি পয়েন্টের রেসপেক্টে বলতে পারতাম, সি পয়েন্টের রেসপেক্টে বলতে পারতাম, বা ডি পয়েন্টের রেসপেক্টে বলতে পারতাম। ডি পয়েন্টে যেমন দেখতে পাচ্ছ ভেলোসিটিটার ম্যাগনিটিউড সবসময় যদি v4 থাকে, ডিরেকশনটা এখানে যে অ্যারোটা রিপ্রেজেন্ট করছে সেই ডিরেকশনই যদি থাকে, তাহলে আমরা এই ফ্লোটাকে একটা স্ট্রিমলাইন ফ্লো হিসাবে কনসিডার করব। হ্যাঁ, ন্যাচারালি দুটো স্ট্রিমলাইন ইন্টারসেক্ট করবে না। যদি দুটো স্ট্রিমলাইন ইন্টারসেক্ট করে, ন্যাচারালি আমরা এট দি পয়েন্ট অফ ইন্টারসেকশন এরকম দুটো ট্যানজেন্ট পাবো, তার মানে কি বোঝাচ্ছে যে একই পয়েন্টে ভেলোসিটি দুটো ডিরেকশন। হ্যাঁ, সেইটা তোমার স্ট্রিমলাইন ফ্লো এর যে ডেফিনিশন সেই আইডিয়াটাকেই ভায়োলেট করে। কাজেই নো স্ট্রিমলাইন ক্যান ইন্টারসেক্ট। আরো একটা জিনিস এখানে নোট করার আছে, যে কোনো একটা জায়গাতে যদি তোমার এই স্ট্রিমলাইন গুলো ক্রাউডেড হয়ে যায়, ধরো তোমার একটা টিউব রয়েছে, একটা টিউবের তোমার কোন একটা জায়গাতে ধরো ন্যারো একটা ওপেনিং রয়েছে। হ্যাঁ, আমি বলতে চাইছি এই যে ছবিটা রয়েছে দেখতে পাচ্ছ, এই ফিগারটার দিকে তাকাও, এখানে টিউবের ডায়ামিটারটা বড়, এই জায়গায় টিউবের ডায়ামিটারটা ছোট। হ্যাঁ, তো এইরকম ধরনের যদি সিচুয়েশন অ্যারাইজ করে, এই যে জায়গাটা এখানে দেখতে পাচ্ছ স্ট্রিমলাইন গুলো ক্রাউডেড হয়ে যাচ্ছে, ন্যাচারালি এখানে ভেলোসিটিটা ইনক্রিজ করে যাবে। when the streamlines crowd together the velocity of flow will increase। হ্যাঁ, জিনিসটা তোমার একদম সিমিলার টু দি লাইনস অফ ফোর্স, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এর মতো। ইউ রিমেম্বার যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ক্যান নট ইন্টারসেক্ট। এটাও তোমাদের মনে আছে যে কোন রিজিয়নে যদি এই ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স সেই সংখ্যাটা বেশি হয়, আই মিন ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স কোন রিজিয়নে যদি ক্রাউডেড হয়ে যায়, তাহলে সেখানে হায়ার ফিল্ড স্ট্রেংথ আছে, এটা বোঝায়। এখানেও তাই, যে স্ট্রিমলাইন গুলো যদি ক্রাউডেড হয়ে যায়, তাহলে সেই রিজিয়নে ভেলোসিটি অফ ফ্লো উইল ইনক্রিজ।
এটাই definition and idea of streamline flow. Next, turbulent flow. টার্বুলেন্ট ফ্লো বলতে কি বোঝায়? টার্বুলেন্ট ফ্লো হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো এর যে কন্ডিশনটা বললাম সেটা যদি মেইনটেইন না হয়, ভায়োলেটেড হয়ে যায়। ইনফ্যাক্ট এই স্ট্রিমলাইন ফ্লোটা খুব সার্টেন কিছু কন্ডিশনেই দেখা সম্ভব। আমরা পরে দেখব বা তোমরা জানো হয়তো যে একটা ভেলোসিটির সার্টেন লিমিট পর্যন্ত এই স্ট্রিমলাইনটা রিয়েলাইজ করা যায়। একটা খুব বড় বোরের পাইপ দিয়ে যদি ওয়াটার ফ্লো করে বা লিকুইড ফ্লো করে, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই স্ট্রিমলাইন ফ্লো হবে না। অন দি আদার হ্যান্ড, একটা ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে যদি খুব লো রেটে একটা লিকুইড ফ্লো করে, তাহলে সেই ফ্লোটাকে আমরা একটা স্ট্রিমলাইন ফ্লো হিসাবে রিয়েলাইজ করতে পারি। তো কেসেস অফ স্টেডি ফ্লো আর রাদার লিমিটেড। They occur for small velocities, as I said, and in narrow vessels. এই যে ক্যাপিলারি টিউব, যেখানে তোমার বোর ডায়ামিটারটা 0.1 মিলিমিটার, 0.4 মিলিমিটার, 0.5 মিলিমিটার এইরকম, হ্যাঁ, সেখানেই আমরা কিন্তু এই স্ট্রিমলাইন মোশনটাকে রিয়েলাইজ করতে পারি। আদারওয়াইজ যে মোশনগুলো দেখি সেইগুলো মোস্টলি টার্বুলেন্ট ফ্লো। More often the flow is unsteady or turbulent. In this case, the velocity of the particles at a given point varies with time in both magnitude and direction. ধরো তোমার কোন একটা পয়েন্টে, এই যে যেমন আগে ফিগারটা রেফারেন্স বলছিলাম, এ পয়েন্টে ভেলোসিটির ম্যাগনিটিউডটা v1, ডিরেকশনটা ab বরাবরই থাকছে থ্রু আউট দি ফ্লো। টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে বিভিন্ন সময় ভেলোসিটিটা বিভিন্ন রকম হবে, আই মিন ম্যাগনিটিউডটা ডিফারেন্ট হবে, বিভিন্ন সময়ে ডিরেকশনটাও ডিফারেন্ট হবে। The paths of the particles are continually changing and the portions of the liquid acquire a rotatory motion, forming some eddies or vortices which move down the stream. এটাই কেস ফর টার্বুলেন্ট ফ্লো। এখানে একটা বেশ সুন্দর এক্সপেরিমেন্টের কথা বলা আছে। এইরকম তোমার ধরো এই যে মাঝখানে একটা কালার্ড লিকুইড আর কি, সেটাকে ধরো ইনজেক্ট করা হচ্ছে। যদি ভেলোসিটিটা খুব ছোট হয়, খুব লো ভেলোসিটিতে যদি আমরা এই কালার লিকুইডটাকে ইনজেক্ট করি, তাহলে দেখবো কালার থ্রেডটা আনব্রোকেন এবং কন্টিনিউয়াস, আনব্রোকেন কন্টিনিউয়াস ম্যানারে কালার স্ট্রিমলাইনটা পাস করছে। বাট যখনই তোমার ভেলোসিটিটা বেড়ে যাবে, একটা সার্টেন ভেলোসিটির উপরে গেলে কি হবে, তোমার পুরো লিকুইডটাই অলমোস্ট কালার হয়ে যাবে, কালার থ্রেডটা আর ভিজুয়ালাইজই করা যাবে না। এই যে পার্টিকুলার ভেলোসিটি যার উপরে গেলে একটা স্ট্রিমলাইন ফ্লো টার্বুলেন্ট হয়ে যায়, হ্যাঁ, সেইটা কি আমরা বেসিক্যালি ক্রিটিক্যাল ভেলোসিটি বলি। ক্রিটিক্যাল ভেলোসিটিটা তাহলে তোমার এমন একটা ভেলোসিটি যার নিচে হলে ফ্লোটা স্ট্রিমলাইন হিসাবে ভাবা যেতে পারে, বাটের উপরে হয়ে গেলে কিন্তু ফ্লোটা একটা টার্বুলেন্ট ফ্লো হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে দেখো তোমার টার্বুলেন্সকে দেখানো হয়েছে, এই যে এডিস তৈরি হচ্ছে, ঘূর্ণি তৈরি হচ্ছে, সেইটা দেখানো হয়েছে। এইখানে এইগুলো তোমার সব টার্বুলেন্ট ফ্লোকে রিপ্রেজেন্ট করছে স্কিমেটিক্যালি। নেক্সট, ভিসকোসিটির আইডিয়াটাও তোমাদের আছে। ভিসকোসিটি এটা তো পড়েছই, একটা রাফ আইডিয়া নিশ্চয়ই রয়েছে। ভিসকোসিটিটা জানো যে তোমার কোন একটা এর মধ্যে দিয়ে, টিউবের মধ্যে দিয়ে একটা ফ্লুইড যখন ফ্লো করে, তখন বিভিন্ন লেয়ারের মধ্যে একটা রিলেটিভ মোশন দেখা যায়। হ্যাঁ, এবং সেটার জন্য কারণ হচ্ছে তোমার অ্যাডিশন এবং কোহেশন। এখানে তোমার ধরো এই যে স্কিমেটিকটা দেখানো হয়েছে, এটা হচ্ছে সে ইনার সারফেস, ইনার সারফেস অফ দি ভেসেল, ইনার সারফেস অফ দি টিউব, যে টিউবের মধ্য দিয়ে কোনো একটা লিকুইড বা ফ্লুইড ফ্লো করে যাচ্ছে। তো যে মলিকিউলগুলো একদম ইমিডিয়েট কন্ট্যাক্টে রয়েছে, তোমার ভেসেলের যে সারফেস, সেই ভেসেলের সারফেসের সাথে কন্ট্যাক্টে লিকুইডের যে মলিকিউলগুলো রয়েছে, তারা কি একটা স্ট্রং অ্যাডহেসিভ ফোর্স এক্সপেরিয়েন্স করছে। এই যে তোমার ভেসেলের মলিকিউলগুলো তারা তো রেস্টে আছে, কাজেই এই অ্যাডহেসিভ ফোর্সের জন্য কি হবে, তোমার লিকুইডের মলিকিউলগুলো রেস্টে থাকতে চাইবে। সেই জন্য তোমার the layer of the liquid in contact with the surface of the vessel are almost at rest.
এবার যত আমরা অ্যালং দি অ্যাক্সিস অফ দি ভেসেল আসছি, কি হচ্ছে, অ্যাডহেসিভ ফোর্সের স্ট্রেংথটা কমছে কিন্তু কোহেসিভ ফোর্সটা থাকছে। কোহেসিভ ফোর্সটা থাকার জন্য কি হবে, একটা লেয়ার আর আরেকটা লেয়ার, হ্যাঁ, এই লেয়ার বাই লেয়ার গুলোর যে রিলেটিভ মোশন সেইটা প্রহিবিটেড হবে, রিলেটিভ মোশনটা কিছুটা এফেক্টেড হবে। একটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট তাহলে আমরা দেখতে পাবো, হ্যাঁ, পারপেন্ডিকুলার টু দি ফ্লো। ফ্লোটা ধরো এক্স ডিরেকশনে হচ্ছে, তাহলে জেড ডিরেকশনে আমরা এই লেয়ার গুলোর একটা ভেলোসিটি চেঞ্জ কে দেখতে পাবো, হ্যাঁ। সেটাই এখানে তোমার স্কিমেটিক্যালি দেখানো হয়েছে। দেখো এই যে লেয়ারটা, এই লেয়ারের ভেলোসিটি ভি, হ্যাঁ, এই যে তারপরের লেয়ারটা এর ভেলোসিটি হচ্ছে ভি প্লাস ডেল ভি, হ্যাঁ। তো in a direction perpendicular to the flow, we will see a velocity gradient, এবং সেটা nothing but a kind of internal friction, and that actually gives rise to what is known as viscosity. Viscosity টা তাহলে kind of internal friction। তো এই ভিসকসিটিটাকে আমরা করতে পারি, স্টাডি করতে পারি। এখানে যে তোমার ফোর্সটার কথা বলা হচ্ছে, ধরো এই যে এইটা তোমার এক্স ডিরেকশন, হ্যাঁ, এক্স ডিরেকশনে তোমার লিকুইডটা ফ্লো করছে উইথ সাম ভেলোসিটি vx। এবার এইখান থেকে সাম dz এতে দূরে যে লেয়ারটা রয়েছে তার ভেলোসিটি হচ্ছে সাম vx প্লাস dvx। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কত? velocity gradient is simply dvx dz। velocity gradient হচ্ছে dvx dz। এখানে যে ফোর্সটা কাজ করছে, একটা ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করছে, একটা ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করবে। সেই ট্যানজেনশিয়াল ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু দিস velocity gradient, and of course it is proportional to area of the layer। ন্যাচারালি লেয়ার গুলোর এরিয়া যদি বড় হয় তাহলে এটা ফোর্সের স্ট্রেনটা বেশি হবে। আমরা এখান থেকে বলতে পারি যে f of x equals to sum eta into a into dvx dz। এই যে লটা বেসিক্যালি তোমার সমস্ত লিকুইডের ক্ষেত্রে হোল্ড করে না, কিছু লিকুইডের ক্ষেত্রে হোল্ড করে, যেগুলোকে আমরা বেসিক্যালি নিউটনিয়ান ফ্লুইড বলে থাকি, হ্যাঁ। যে ফ্লুইড গুলো এই লটা ফলো করে চলে, হ্যাঁ, এটা বেসিক্যালি তোমার নিউটনস ল বলা হয়। এটা নিউটনস হাইপোথিসিস থেকেই আসে। এটা শিয়ারিং স্ট্রেস এই যে fx বাই a, এইটা বেসিক্যালি তোমার শিয়ারিং স্ট্রেস, হ্যাঁ। শিয়ারিং স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু দি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা বলে থাকি কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। যে সমস্ত লিকুইডের ক্ষেত্রে এই লটা ফলোড হয় সেগুলোকে নিউটনিয়ান ফ্লুইড বলা হয়। সাধারণভাবে তোমার স্ট্রিমলাইন ফ্লো এর ক্ষেত্রেই এটা স্যাটিসফাইড হয়। এখান থেকে তোমার ওই এটাকে ডিফাইন করা যায়, জানো, ইটাটাকে ডিফাইন করা যায়। ইটাটাকে ডিফাইন করতে পারি এরকম ভাবে, tangential force per unit area required to maintain unit velocity gradient। দেখো dvdx dvdz এইটা যদি 1 হয়, এরিয়াটা যদি 1 হয়, তাহলে fx টা কি এটার সাথে সমান। তাহলে the coefficient of viscosity of a fluid is defined as the tangential force per unit area required to maintain unit velocity gradient। তোমরা এটার এও ক্যালকুলেট করেছো, ডাইমেনশন ক্যালকুলেট করেছো, simply force divided by area divided by the velocity gradient। এইগুলোকে যদি তোমার এই ডাইমেনশনে দেখো কিরকম হবে, m l ইনভার্স t ইনভার্স। এই এখানে তোমার বিভিন্ন ফ্লুইডের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি কেমন হয় সেটা দেয়া রয়েছে। অফকোর্স এটা টেম্পারেচার প্রেসার ডিপেন্ডেন্ট, হ্যাঁ, বিভিন্ন টেম্পারেচারের ভ্যালুগুলো বিভিন্ন রকম হয়। ওয়াটার, বেনজিন, মার্কারি, এইগুলোর ক্ষেত্রে কেমন হয় দেখতে পাচ্ছ। একইভাবে তোমার শুধু লিকুইড নয়, এটা তোমার গ্যাসের ক্ষেত্রেও দেখা যায়, এয়ারের ক্ষেত্রেও ভিসকসিটি রয়েছে, হ্যাঁ, মানে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, এইগুলো সবগুলোর ক্ষেত্রে ভিসকসিটি রয়েছে। অবশ্যই তাদের যে ভিসকসিটি কোএফিসিয়েন্ট সেটা কিন্তু লিকুইডের থেকে অনেকটা কম। এই তারপর তোমার এখানে এই নিউটনিয়ান ফ্লুইড আর নন নিউটনিয়ান ফ্লুইডকে ডিফাইন করা হয়েছে। এটা অলরেডি আমি বলে এলাম যে নিউটনিয়ান ফ্লুইড বলতে কি বোঝায়।
যে সমস্ত লিকুইডের ক্ষেত্রে এই লটা ফলোড হয়, হ্যাঁ, নিউটনস লটা ফলোড হয়, F/A ইকুয়ালস টু ইটা ডিভিডিজেড। যদি এই ইটাটা কনস্ট্যান্ট হয়, ইটাটা যদি কনস্ট্যান্ট হয়, of course at constant temperature and constant pressure, সেই লিকুইড গুলোকে আমরা নিউটনিয়ান ফ্লুইড বলবো। হ্যাঁ, যে সমস্ত ফ্লুইডের ক্ষেত্রে এই লটা ওবেড হয় এবং এই ইটাটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটা কনস্ট্যান্ট, হ্যাঁ, এট এ গিভেন টেম্পারেচার এন্ড প্রেসার অফ কোর্স, সেইগুলোকে আমরা নিউটনিয়ান ফ্লুইড বলে থাকি। হ্যাঁ, সাধারণভাবে এমনি লো ভিসকাস লিকুইড গুলো সবই নিউটনিয়ান ফ্লুইড হিসেবে ট্রিট করতে পারি। লো ভিসকাস ফ্লুইড গুলোকে আমরা এরকম নিউটনিয়ান ফ্লুইড হিসেবে ট্রিট করতে পারি। হোমোজিনিয়াস ফ্লুইড গুলোকে আমরা নিউটনিয়ান ফ্লুইড হিসেবে ট্রিট করতে পারি। সে ডিস্টিল ওয়াটার, হ্যাঁ, ডিস্টিল ওয়াটারটাকে নিউটনিয়ান ফ্লুইড হিসেবে ট্রিট করা যায়। অন দি আদার হ্যান্ড দেয়ার আর লিকুইডস, দেয়ার আর ফ্লুইডস যেখানে তোমার এই ইটা ভ্যালুটা কনস্ট্যান্ট নয়, হ্যাঁ, ইটা ভ্যালুটা তোমার এই ডিভিডিজেড এর উপরে ডিপেন্ড করে। এই ইটাটা যদি কনস্ট্যান্ট না হয়, এই লটা তাহলে পারফেক্টলি ওবেড হচ্ছে না। সেই লিকুইড গুলোকে আমরা নন নিউটনিয়ান লিকুইড বলে থাকি। যেমন তোমার ব্লাড, পেইন্ট, কোলয়েড, জেল, সল, এইগুলো সব তোমার এক্সাম্পলস অফ নন নিউটনিয়ান লিকুইড, নন নিউটনিয়ান ফ্লুইড। এই এখানে তোমার আরেকটা আইডিয়া, এটাও তোমরা এইচএস লেভেলে পড়েছো, দ্যাট ইজ দি কনসেপ্ট অফ রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার আমরা ক্রিটিক্যাল ভেলোসিটিকে তো ডিফাইন করলাম। ক্রিটিক্যাল ভেলোসিটিকে ডিফাইন করেছি অ্যাজ দি ভেলোসিটি অফ ফ্লো অ্যাবাভ হুইচ ইট গেটস টার্বুলেন্ট। ফ্লোটা এই ভেলোসিটির উপরে গেলেই টার্বুলেন্ট হয়ে যাবে, তার নিচে যদি থাকে সেখানে ফ্লোটা স্ট্রিমলাইন ফ্লো হিসাবে আমরা করতে পারি, ট্রিট করতে পারি। তো এই ক্রিটিক্যাল ভেলোসিটিটা তাহলে কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করা উচিত? ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ ডিপেন্ডেন্ট অন দি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, it is dependent on the density, and it is dependent on the radius or diameter of the vessel, whatever you may say. এই ভেসেলের যে ডায়ামিটার তার উপরে ডিপেন্ডেন্ট, যে লিকুইডটার কথা কনসিডার করছো তার ডেনসিটির উপর ডিপেন্ডেন্ট, আর কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির উপর ডিপেন্ডেন্ট। আমরা তোমরা এইচএস লেভেলে একটা এরকম ডাইমেনশনাল অ্যানালিসিস করেছো, এরকম একটা ডাইমেনশনাল অ্যানালিসিস করে দেখেছো যে এই ভিসি ভ্যালুটা ইজ সামথিং লাইক দিস, ভিসি ইকুয়ালস টু n ইনটু ইটা বাই রো ইনটু ডি। এখানে n বেসিক্যালি একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট which we call the Reynolds number. এটা একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট যেটাকে আমরা রেনল্ডস নাম্বার বলে থাকি। সাধারণভাবে এই নাম্বারটা যদি 2000 এর থেকে ছোট হয় তাহলে ফ্লোটা স্ট্রিমলাইন। অন দি আদার হ্যান্ড এই নাম্বারটা যদি 3000 এর থেকে বড় হয় তাহলে দি ফ্লো বিকামস টার্বুলেন্ট। হ্যাঁ, যদি তোমার এটা 3000 এর থেকে বড় হয় তাহলে কিন্তু ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যাবে। আর ইন বিটুইন 2000 টু 3000 কি হবে সেটা বলা মুশকিল, সেটা একটা ট্রানজিয়েন্ট ফেজ বলতে পারো আর কি। হ্যাঁ, তাহলে এই রেনল্ডস নাম্বারটাই অ্যাকচুয়ালি ডিটারমাইন করে যে কোন একটা ফ্লুইড সেটা স্ট্রিমলাইন ফ্লো পারফর্ম করছে কি তোমার টার্বুলেন্ট ফ্লো পারফর্ম করছে। এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো ওয়াটারের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি হচ্ছে 0.01 ইন সিজিএস ইউনিট। এই ওয়াটার ধরো তোমার কোন একটা টিউবের মধ্যে দিয়ে ফ্লো করছে যার ডায়ামিটার 1 সেন্টিমিটার, হ্যাঁ, এভারেজ ভেলোসিটিটা হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তো আমরা এখানে যদি এই ফর্মুলাটাকে কাজে লাগাই, হ্যাঁ, ওয়াটারের ক্ষেত্রে এই ফর্মুলাটা যদি কাজে লাগাই এই ডেটাগুলোর জন্য, তাহলে দেখতে পাবো এই রেনল্ডস নাম্বারের ভ্যালুটা আসছে 1000। কাজে আমরা কনক্লুড করব এই ফ্লোটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিমলাইন ফ্লো। হ্যাঁ, আমরা কনক্লুড করতে পারি যে 1 সেন্টিমিটার বোরের কোন একটা পাইপের মধ্য দিয়ে যদি ওয়াটার এরকম 10 সেন্টিমিটার পার সেকেন্ড একটা এভারেজ ভেলোসিটি মেনটেন করে তাহলে সেই ফ্লোটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিমলাইন ফ্লো। এইগুলোই তোমার ইন্ট্রোডাক্টরি জিনিস ছিল। এই টপিকটা তোমাদের নেই, ইনফ্যাক্ট ওই হরাইজন্টাল ফ্লো, ক্যাপিলারি ফ্লো এর জন্য পয়সলিস ফর্মুলা, এইটা তোমাদের সিলেবাসে নেই। এই দেখো এখান পর্যন্ত যেগুলো বললাম, যদি কিছু প্রশ্ন থাকে কারো বলো।
স্যার এই রেনল্ড নাম্বারটা কি সব ফ্লুইডের জন্য একই প্রায়, নাকি এক একটার জন্য এক এক রকম? না, রেনল্ডস নাম্বারটা একটা জাস্ট ডাইমেনশনলেস নাম্বার এবং এটা ফ্লুইড ইন্ডিপেন্ডেন্ট। এটা ফ্লুইড ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, একটা ফ্লুইডের জন্য এরকম নয়, এটা সমস্ত ফ্লুইডের জন্য। মানে নাম্বারের আইডিয়াটা ইউনিক। এই নাম্বারটা কোনোভাবেই ফ্লুইডের প্রপার্টি দ্বারা ডিটারমাইন্ড নয়। এই নাম্বারটা যদি তোমার 2000 এর থেকে ছোট হয় তাহলে ফ্লুইডটা স্ট্রিমলাইন ফ্লো পারফর্ম করবে, যদি 3000 এর থেকে বড় হয় তাহলে এটা টার্বুলেন্ট ফ্লো পারফর্ম করবে। এটাই, হ্যাঁ। স্যার টার্বুলেন্ট ফ্লোর কোনো এক্সাম্পল? সবই তো, সবই, আচ্ছা। সবই তো। কে বলছো তুমি, সায়ন্তন নাকি? হুম হুম। টার্বুলেন্ট ফ্লো সবই, যা কিছু দেখো, যে কোনো ফ্লো দেখো, সবই সবই তোমার টার্বুলেন্ট ফ্লো। তুমি তোমার বেসিনে জলের ফ্লো দেখো, সেটা একটা টার্বুলেন্ট ফ্লো। তুমি গঙ্গার ধারে চলে যাও, যে ফ্লো দেখছো সেটা একটা টার্বুলেন্ট ফ্লো। তুমি বর্ষাকালে কলকাতার রাস্তায় হাঁটা দাও, যে জলের ফ্লো দেখো সেটা টার্বুলেন্ট ফ্লো। এভরিথিং উই সি অলমোস্ট টার্বুলেন্ট ফ্লো। স্ট্রিমলাইন ফ্লো আর হার্ডলি ভিজিবল। ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে যদি কোনো ফ্লো হয়, সেই ফ্লোগুলোকে স্ট্রিমলাইন ফ্লো হিসেবে রিয়েলাইজ করা যায়। আদারওয়াইজ স্ট্রিমলাইন ফ্লো ইজ ভেরি আনলাইকলি। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম রেনল্ডস নাম্বারটা তো স্যার এটার উপর ডিপেন্ড করছে, মানে তো ওটা তো স্যার ফ্লুইডের উপর তো স্যার ডিপেন্ড করতে পারে। না, রেনল্ডস নাম্বারটা ফ্লুইডের উপরে ডিপেন্ড করে না। আই মিন এই যে তোমার এখানে একটা এটা তোমার ডিপি রাজনীতি বইটা কিন্তু দারুণ বই, হ্যাঁ, এখানে বেশ সুন্দরভাবে লেখা রয়েছে। আমি আগের বছর পর্যন্ত এই বইটা এরকম ভাবে ফলো করে পড়াইনি। আমি আজকেই তোমাদের পড়াতে গিয়ে দেখছিলাম যে বেশ পরিষ্কার ভাবে লেখা রয়েছে। এই যে ডেটাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ধরো তোমার 1 সেন্টিমিটার বোরের কোন একটা টিউবের মধ্য দিয়ে ওয়াটার ফ্লো করছে উইথ অ্যান অ্যাভারেজ ভেলোসিটি 10 সেন্টিমিটার পার সেকেন্ড, হ্যাঁ, তাহলে তোমার রেনল্ডস নাম্বারের ভ্যালুটা হয় 1000। কাজেই এই ফ্লোটা স্ট্রিমলাইন ফ্লো। এখন ধরো তুমি এই একই রকম টিউব নিয়েছো, ওয়াটারের কথাই বলছো, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, এই ফ্লোটাকে বাড়িয়ে দাও, হ্যাঁ, ধরো তোমার ওয়াটারটা সে 40 সেন্টিমিটার পার সেকেন্ডে ফ্লো করছে, 40 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ফ্লো করছে, তাহলে কি হবে? এন ভ্যালুটা 4000। এন ভ্যালুটা 4000, কাজে আমরা কনক্লুড করব যে এই ফ্লোটা অ্যাকচুয়ালি একটা টার্বুলেন্ট ফ্লো। বুঝলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? বেশ, এরপরে টপিকটা, এটা তোমার বেসিক্যালি সিলেবাস মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং কনসেপচুয়ালিও এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা এর আগে কি কোথাও ইকুয়েশন অফ কন্টিনিউইটি পেয়েছো? ইকুয়েশন অফ কন্টিনিউইটি এর আগে কখনো কোথাও পেয়েছো? কোনো জায়গাতে নামটা শুনেছো ইকুয়েশন অফ কন্টিনিউইটি? স্যার ফ্লুইডেই পড়েছি। ফ্লুইডে পড়েছো, কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়োনি? স্যার পড়িনি, কিন্তু আমি শুনেছি, মানে অন্য শুনেছো, হ্যাঁ, বইতে আমি শোনার কথাই পড়েছি, বলছি। দেখেছি। ঠিক, পড়ার কথা নয়, ঠিকই ঠিকই, পড়ার কথা নয়, কিন্তু নামটা শুনেছো, মানে টার্মটা শুনেছো, হ্যাঁ, মানে কারেন্ট ইলেকট্রিসিটিতে ইউ হ্যাভ হার্ড দি টার্ম ইকুয়েশন অফ কন্টিনিউইটি। ফ্লুইড ডায়নামিক্সে শুনেছো বা এখন শুনছো, হ্যাঁ, ইকুয়েশন অফ কন্টিনিউইটি। একই রকম ভাবে যখন থার্ড সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স পড়বে, সেখানেও কিন্তু এরকম ইকুয়েশন অফ কন্টিনিউইটি, এই ইকুয়েশনটার সাথে পরিচিত হতে হবে। এবং সারপ্রাইজিংলি বলবো না, রাদার অবভিয়াসলি আমরা দেখবো যে তিনটে ফিল্ডে ইকুয়েশন অফ কন্টিনিউইটি হ্যাজ দি সেম ফর্ম। কারেন্ট ইলেকট্রিসিটিতে ইকুয়েশন অফ কন্টিনিউইটির ফর্ম যা, ফ্লুইড মোশনের ক্ষেত্রেও ইকুয়েশন অফ কন্টিনিউইটির ফর্ম তাই, আর তোমার এর এতেও কোয়ান্টাম মেকানিক্সেও ইকুয়েশন অফ কন্টিনিউইটির ফর্মটা একই রকম। তার মানে নিশ্চয়ই তোমার এই তিনটে ফিল্ডে কিছু কমন কানেকশন রয়েছে, যাতে করে আমরা এই ইকুয়েশন অফ কন্টিনিউইটি এই আইডিয়াটাকে এ করতে পারছি, কোরিলেট করতে পারছি। সেই আইডিয়াটা হচ্ছে তিনটে ক্ষেত্রেই একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কনজারভেশন অ্যাসোসিয়েটেড। When we study the electrodynamics,
the charge, electric charge is a conserved quantity. ইলেকট্রিক চার্জটা কনজার্ভ কোয়ান্টিটি, কাজে এখানে চার্জের যদি ফ্লো হয় তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউইটি হোল্ড করবে। ফ্লুইড মোশনে তোমার মাসটা হচ্ছে কনজার্ভড একটা কোয়ান্টিটি, কাজেই এখানে যদি মাসের কোনো ফ্লো হয়, ফ্লুইডটার যদি ফ্লো থাকে, তাহলে এখানেও ইকুয়েশন অফ কন্টিনিউইটি হোল্ড করবে। একই রকম ভাবে কোয়ান্টাম মেকানিক্সে প্রবাবিলিটি, হ্যাঁ, এইটা একটা কনজার্ভড কোয়ান্টিটি, কাজে প্রবাবিলিটির যদি কোনো ফ্লো এর কথা আমরা কনসিডার করি, তাহলে সেখানেও কিন্তু ইকুয়েশন অফ কন্টিনিউইটি একই রকম ভাবে অ্যাপ্লিকেবল। ওকে, তো দেখো ইন দি কনটেক্সট অফ ফ্লুইড মোশন ইকুয়েশন অফ কন্টিনিউইটিটাকে কিভাবে ডিরাইভ করা যায়। এখানে একটা তোমার আরবিটারি ভলিউমকে দেখানো হয়েছে, হ্যাঁ, এই যে ভি দিয়ে মার্ক করা রয়েছে, ভি হচ্ছে সাম ভলিউম, হ্যাঁ, ভি হচ্ছে সাম ভলিউম which is enclosed by the surface S। এই ভলিউমটা ধরো S সারফেস দ্বারা এনক্লোজড। আমরা এই ভলিউমটা কোন একটা ফ্লুইড যে পাথে ফ্লো করছে সেখানে কোন একটা জায়গাতে নিয়েছি, হ্যাঁ, এই ভলিউমটা তোমার ফ্লুইড মোশনের কোন একটা রিজিয়নে কনসিডার করা হয়েছে। তাহলে কি হচ্ছে, বিভিন্ন ডিরেকশন থেকে ফ্লুইড এই রিজিয়নটাতে এন্টার করছে, তাই না? এন্টার করে কি হচ্ছে, এখানে তোমার ফ্লুইডের যে মাস সেইটাকে বাড়িয়ে দিচ্ছে। তো আমরা তাহলে সেই কন্ট্রিবিউশনটাকে ক্যালকুলেট করে দেখি, হ্যাঁ, কেমন হয়। মাস অফ দি ফ্লুইড ফ্লোয়িং ইনটু দি ভলিউম ভি, মাস অফ দি ফ্লুইড ফ্লোয়িং ইনটু দি ভলিউম ভি থ্রু দি সারফেস এস পার ইউনিট টাইম। সমস্ত কথাগুলোকে খেয়াল করো ভালো করে। Mass of the fluid flowing within the volume, flowing into the volume V through the surface S, through the boundary S per unit time, হ্যাঁ, সেই ভ্যালুটা কত, এই রকম মাইনাস রো ভি ডট ডিএস। এই যে জিনিসটা রো ইনটু ভি, এইটাকে ফ্লুইড কারেন্ট বলা হয়, জানো, এইটাকে আমরা ফ্লুইড কারেন্ট বলে থাকি। কারেন্টের ডেফিনিশন কি? কারেন্টের ডেফিনিশন কি? Rate of flow of charge. Rate of flow of particles. ইলেকট্রিক চার্জ যদি বলো, সেটা তো ইলেকট্রিক কারেন্টের কথা বলছো, তাই না? কারেন্ট বলতে আমাদের মাথায় প্রথমে কি ইলেকট্রিক কারেন্টই মাথায় আসে, কিন্তু এখানে তো কারেন্ট রয়েছে, তাই না? কারেন্ট মিন্স ফ্লো, বাংলায় কি স্রোত বলা হয় সোজা কথা, হ্যাঁ। তো ঠিকই, তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে কি বলো, অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং পার ইউনিট টাইম। তাহলে সিমিলার ওয়েতে যদি তোমরা ফ্লুইড কারেন্টকে ডিফাইন করো, হাউ ক্যান ইউ ডু দ্যাট? এরকম ভাবে যদি ফ্লুইড কারেন্টকে ডিফাইন করো, কিভাবে করতে পারো? অ্যামাউন্ট অফ মাস অফ দি ফ্লুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম, ইজ নট ইট? অ্যামাউন্ট অফ মাস অফ দি ফ্লুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম, তাই তো? এখানে আমরা একটা কারেন্ট ডেনসিটিকে ডিফাইন করে থাকি, হ্যাঁ, কারেন্ট ডেনসিটিটা হচ্ছে এইরকম, রো ইনটু ভি, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার কারেন্ট ডেনসিটি। দেখো রো ইনটু ভি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বলো তো? রো ইনটু ভি এইটা কি বোঝাচ্ছে? এইরকম একটা সেকশনের কথা ভাবো, এরকম একটা সেকশনের কথা ভাবো, যার লেন্থটা হচ্ছে ভি এর সাথে সমান। এই যে সেকশনাল এরিয়া, এই সেকশনাল এরিয়াটা ধরো আলফা। তাহলে এখানে তোমার টোটাল কতটুকু মাস আছে? এম ইন্টু আলফা ইন্টু ভি, এগ্রি? আমি এই যে সেকশনটাকে দেখিয়েছি, এই সেকশনটার লেন্থটা ধরো ভি, এই সেকশনের সেকশনাল এরিয়াটা ধরো আলফা, তাহলে ভলিউম কত? আলফা ইন্টু ভি। এখানে যে লিকুইডটা আছে তার ডেনসিটি যদি রো হয়, তাহলে কতটুকু মাস কন্টেন্ট আছে? রো ইন্টু আলফা ইন্টু ভি। এখন এই ভি কথাটার মানে কি? ভি মানে হচ্ছে 1 সেকেন্ডে লিকুইডটা কতটা ফ্লো করছে, তাই না? তো তাহলে এই লেন্থটাকে ভি নিয়েছে, এই কথার মানে কি? যে লিকুইড মলিকিউল গুলো এখানে আছে, সেটা যেমন 1 সেকেন্ডে এই সেকশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যে লিকুইড মলিকিউল গুলো এই এন্ডে রয়েছে তারাও তো তোমার 1 সেকেন্ডে এই সেকশনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে কোয়ান্টিটিটা, এটাই বেসিক্যালি মাস অফ দি ফ্লুইড flowing per
ইউনিট টাইম, এটাই বেসিক্যালি মাস অফ দি ফ্লুইড ফ্লোয়িং পার ইউনিট টাইম হয়েছে। পার ইউনিট এরিয়াতে তাহলে কতটুকু ফ্লো করছে, পার ইউনিট এরিয়া কতটা ফ্লো হচ্ছে, রো ইন্টু ভি, রাইট? পার ইউনিট এরিয়া থেকে এরিয়া দিয়ে কতটা ফ্লো করছে নর্মালি, রো ইন্টু ভি। এই যে জিনিসটা, এটাকে আমরা ফ্লুইড কারেন্ট ডেনসিটি বলি। সিমিলারলি তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিতেও একরকম একটা ডেফিনিশন পাবে। হ্যাঁ, কারেন্ট ইলেকট্রিসিটিতে এরকম কারেন্ট ডেনসিটির একটা ডেফিনিশন পাবে, অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার টু ইট। এটাকে আমরা ফ্লুইড কারেন্ট ডেনসিটি বলে থাকি। তো এই ফ্লুইড কারেন্ট ডেনসিটি যদি ফ্লাক্স নেওয়া হয় তাহলে তো তোমার সেটা ইনফ্লোকে বোঝাচ্ছে, বুঝতে পারছো? এই যে জিনিসটা ভেক্টরের ভিউ পয়েন্ট থেকে দেখো, এইটা কি তোমার ফ্লাক্সকে বোঝাচ্ছে না? কারেন্ট ডেনসিটি জে ডট ডিএস, এটা তো তোমার ফ্লাক্সকে বোঝাচ্ছে। ফ্লাক্স মানে কি বোঝায়? ফ্লাক্সের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি? ফ্লাক্সের ইন্টারপ্রিটেশন কি? क्लोज्ड सरफेस का तो फ्लक्स बोली। কি বলো? এরিয়া ভেক্টর থেকে লিখেই আউটফ্লো দিয়েছেন, হবে। তোমাদের আলাদা করে আর কিছু বলার দরকার নেই, আমি লিখেই দিয়েছি। জে ডট ডিএস, জে একটা ভেক্টর, ডিএস হচ্ছে এলিমেন্টারি সারফেস ভেক্টর। জে ডট ডিএস এইটা বেসিক্যালি কি, ফ্লাক্স অফ দি ভেক্টর জে, ফ্লাক্স অফ দি ভেক্টর জে। ওকে, ফিজিক্যালি ইট রিপ্রেজেন্টস আউটফ্লো, ফিজিক্যালি এটা আউটফ্লোকে রিপ্রেজেন্ট করে। তাহলে যখনই একটা নেগেটিভ সাইন দিয়ে দিচ্ছি, এটা কি বোঝাবে? নেগেটিভ সাইন যদি দিয়ে দিই একটা, কি বোঝাবে সেটা? ইনফ্লো। সেটা তখন ইনফ্লোকে রিপ্রেজেন্ট করবে, সেটা ইনফ্লোকে রিপ্রেজেন্ট করবে। আমি ইন অ্যাডিশন টোটাল সারফেসটাকে কনসিডার করছি, ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে বলছি। তাহলে এই যে জিনিসটা, এটাই তোমার তাহলে ইনফ্লোকে রিপ্রেজেন্ট করছে। পার ইউনিট টাইম এই সারফেসের মধ্য দিয়ে এই রিজিয়নটাতে কতটুকু মাস ঢুকছে সেইটাকে বোঝাচ্ছে। আই হ্যাভ ডিনোটেড ইট বাই I1। সবাই বুঝেছো এই জিনিসটা? না হলে বলো, আবার বলবো কিন্তু। We can apply the divergence theorem। এখানে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করো। জে ডট ডিএস সারফেস ইন্টিগ্রালটাকে কিভাবে লেখা যায়, ডেল ডট জে ডিভি এরকম ফর্মে। তাহলে I1টাকে আমরা অল্টারনেটিভলি এরকম ভাবে লিখে ফেলবো। হ্যাঁ, আবার আমি কথাটাকে বলছি প্রথম থেকে। ধরো কোনো একটা ভেসেল রয়েছে, সেই ভেসেলের মধ্য দিয়ে একটা লিকুইড ফ্লো করছে, একটা ভেসেলের মধ্য দিয়ে একটা লিকুইড ফ্লো করছে। আমি সেই অন দি পাথ অফ দি ফ্লো একটা ভলিউমকে নিয়েছি। হ্যাঁ, সেটা ধরো এরকম একটা বাউন্ডারি দ্বারা ক্লোজড। পার ইউনিট টাইম এর মধ্যে কতটুকু লিকুইড ঢুকছে, কতটা মাস ঢুকছে, হ্যাঁ, সেইটাকে আমরা এই ইন্টিগ্রালটা বসে বলে দিতে পারি। আচ্ছা, এবার এই যে ভলিউমটা নেওয়া হয়েছে, এর কোনো জায়গাতে লিকুইড সোর্স থাকতে পারে। এখানে ধরো তোমার লিকুইড জেনারেটেড হচ্ছে, সেটাও তো হতেই পারে না। we can consider a source of source that is creating some fluid within the volume v। ভলিউমের মধ্যে কোনো সোর্সও থাকতে পারে যেটা বেসিক্যালি ফ্লুইডকে ক্রিয়েট করছে। ধরো psi is the mass of the fluid created per unit time, per unit volume, per unit time, per unit volume। ধরো v এর মধ্যে এই psi পরিমাণ মাস ক্রিয়েটেড হচ্ছে, তাহলে তোমার এন্টায়ার ভলিউমটাতে পার ইউনিট টাইম কতটা মাস ক্রিয়েটেড হয়েছে? এন্টায়ার ভলিউমটাতে পার ইউনিট টাইম যে মাসটা ক্রিয়েটেড হয়েছে, দ্যাট ইজ psi dv ভলিউম ইন্টিগ্রাল। The rate at which the mass within the volume increases। এবার তোমার ন্যাচারালি তোমার এই যে দুটো মেকানিজম বললাম, হ্যাঁ, বিভিন্ন আশেপাশের জায়গা থেকে তোমার এই রিজিয়নে মাস ঢুকছে, আবার এখানে কিছু মাস ক্রিয়েটেডও হচ্ছে। হ্যাঁ, তো তাহলে এখানে তো মাসটা বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে what is the rate at which the mass within the volume increases? That is given by ddt of rho into dv। rho into dv এটা কি টোটাল মাসকে বোঝাচ্ছে না? rho into dv এটা represents the total mass within the volume v।
তার ডিডিটি নিয়ে নাও, সেটাই তোমার রেট অফ ইনক্রিজ কে বোঝাচ্ছে। ডিডিটিটা ভিতরে নাও, ডেল রো ডেল টি ইনটু ডিভি, ডেল রো ডেল টি ইনটু ডিভি হয়েছে। তাহলে আমরা এখানে কনজারভেশন কাজে লাগাতে পারি। কনজারভেশন যদি কাজে লাগাই, i1 প্লাস i2 ইকুয়ালস টু i3, i1 প্লাস i2 ইকুয়ালস টু i3। i1 টা তুমি অলরেডি লিখেছো, i1 টা হচ্ছে এরকম ডেল ডট রো ভি ইনটু ডিভি। এখানে লেখাটা একটু অস্পষ্ট, আমি বরং আরো একবার লিখছি, i1 প্লাস i2 ইকুয়ালস টু i3। i1 টা কি বললাম, ভলিউম ইন্টিগ্রাল ডেল ডট রো ভি, স্মল ভি আর ক্যাপিটাল ভি এর মধ্যে তফাৎ বুঝতে পারছো। ক্যাপিটাল ভি বলতে আমি ভলিউমকে বোঝাতে চাইছি, স্মল ভি বলতে ভেলোসিটিকে বোঝাতে চাইছি, প্লাস সাই ইনটু ডিভি, এটা i2। আর i3 টা কি বলা হলো, i3 টা বলা হয়েছে ডেল রো ডেল টি ইনটু ডিভি। ডিভিটা আরবিটারিলি চুজ করেছি, তাহলে এখান থেকে ইন্টিগ্রাল গুলো বাদ দিয়ে ইন্টিগ্র্যান্ড গুলোকে রিলেট করা যেতে পারতো এরকম ফর্মে, ডেল ডট রো ভি প্লাস ডেল রো ডেল টি ইকুয়ালস টু সাই। এটাই হচ্ছে জেনারেল ফর্ম অফ ইকুয়েশন অফ কন্টিনিউইটি ইন ফ্লুইড মোশন। এবার যদি এই সাইটা 0 হয়, যদি কোনো তোমার সোর্স না থাকে, ওই ভি ভলিউমটাতে যদি কোনো সোর্স না থাকে, তাহলে দিস ইকুয়েশন উইল বি রিডিউসড টু দিস ফর্ম। আগে আমরা বলেছি রো ভি, এটাকে যে সিম্বল দিয়ে ডিনোট করা যেতে পারে, যেটাকে কারেন্ট ডেনসিটি বলা হয়, ফ্লুইড কারেন্ট ডেনসিটি ইন দিস কেস। এটাই হচ্ছে আমাদের ওয়েল নোন ফর্ম অফ ইকুয়েশন অফ কন্টিনিউইটি। সেম ফর্ম আমরা ইলেকট্রোডাইনামিক্সে পাবো, সেম ফর্ম আমরা কোয়ান্টাম মেকানিক্সেও পাবো। দেখো কোথাও ডাউট থাকলে বলো। স্যার একবার উপরে করুন। বলো। স্যার এই i1 টা তো সারফেস ইন্টিগ্রাল হওয়া উচিত না? i1 টা সারফেস ইন্টিগ্রালই তো আছে, সারফেস স্যার ইন্টিগ্রাল তাহলে তো দিয়েছি। এটাকে আমরা বাই ডাইভারজেন্স থিওরেম ভলিউম ইন্টিগ্রালে ট্রান্সফর্ম করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে এখানে ভলিউম ইন্টিগ্রালে ট্রান্সফর্ম করা হয়েছে। বুঝেছি। আর কিছু প্রশ্ন আছে কারো? তো এটাই আর কি, এটাই হচ্ছে তোমার ইকুয়েশন অফ কন্টিনিউইটি। যদি আমরা স্টেডি ফ্লো এর কথা বলি, স্টেডি ফ্লো এর ক্ষেত্রে ডেল রো ডেল টিটা 0, স্টেডি ফ্লো এর ক্ষেত্রে ডেল রো ডেল টি 0। তো ন্যাচারালি সেক্ষেত্রে তোমার ডেল ডট জেটা 0 হয়ে যাবে। ইকুয়েশন অফ কন্টিনিউইটিটার উপর যদি তুমি স্টেডি কেসটা অ্যাপ্লাই করো, ডেল রো ডেল টি 0 করে দাও, তাহলে ডেল ডট জেটা 0 হয়ে যাবে। এই নেক্সট হচ্ছে অয়েলার্স মোশন। অয়েলার্স মোশন, আমরা এখানে তোমার একটা ফ্লুইডের সেকশনকে দেখিয়েছি। অয়েলার্স মোশন না, অয়েলার্স ইকুয়েশন, অয়েলার্স ইকুয়েশন অফ মোশন। হ্যাঁ, আমরা এইখানে তোমার একটা মানে কোনো ফ্লুইডের একটা সেকশনকে দেখিয়েছি, যার তোমার ভলিউমটা হচ্ছে এইরকম, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। যে সেকশনটাকে দেখতে পাচ্ছ তার ভলিউমটা হচ্ছে এইরকম, ডেল এক্স ডেল ওয়াই আর ডেল জেড। ওকে, তো এখন ধরো এই এক্স ডিরেকশনে তোমার এই যে সারফেসটা রয়েছে, হ্যাঁ, এই সারফেসটার সাথে এক্স ডিরেকশনটা নরমাল, এই সারফেসটার সাথে এক্স ডিরেকশনটা নরমাল। তো এই দুটো সারফেসের ওপর ফোর্সকে মানে প্রেসারটাকে দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে সারফেসটা, এই সারফেসটা যেখানে রয়েছে সেখানে প্রেসার ধরো পি, এই যে সারফেসটা এখানে প্রেসারটা হচ্ছে সাম পি প্লাস ডেল পি।
তাহলে এই লেফট সারফেসে ফোর্স কতটুকু, লেফট সারফেসটাতে ফোর্স কতটুকু দেখতেই পাচ্ছ। এই সারফেসটা কি সারফেস, এই সারফেসটা কোন প্লেনে রয়েছে, এই সারফেসটা বেসিক্যালি তোমার ওয়াই জেড প্লেনে রয়েছে। তাহলে এখানে ফোর্সটা কত, পি ইন্টু ডেল ওয়াই ডেল জেড। আর এই যে সারফেসটাকে দেখানো হচ্ছে এই সারফেসের উপর ফোর্সটা কত হবে, পি প্লাস ডেল পি ইন্টু ডেল ওয়াই ডেল জেড, প্রেসার ইন্টু সারফেস এরিয়া। হ্যাঁ, সেটাই তো তোমার ফোর্সকে রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে হোয়াট ইজ দি নেট ফোর্স অ্যালং এক্স ডিরেকশন? আমি এই যে সেকশনটাকে দেখিয়েছি সেই সেকশনের দুটো অপোজিট সারফেস, হ্যাঁ এক্স ডিরেকশনে যে দুটো অপোজিট সারফেস রয়েছে সেই অপোজিট সারফেস গুলোর একটাতে তোমার পি ইন্টু ডেল ওয়াই ডেল জেড পরিমাণ ফোর্স কাজ করছে, আরেকটাতে পি প্লাস ডেল পি ডেল ওয়াই ডেল জেড পরিমাণ ফোর্স কাজ করছে। তো তাহলে এই দুটো ফোর্সের ডিফারেন্স কত, নেট ফোর্স কতটা কাজ করছে এক্স ডিরেকশনে, একটা থেকে আরেকটা বাদ দিয়ে দাও, দ্যাট ইজ সিম্পলি মাইনাস ডেল পি ইন্টু ডেল ওয়াই ডেল জেড। ডেল পি যেটা সেইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি ডেল পি ডেল এক্স ইন্টু ডেল এক্স, ডেল পি ডেল এক্স ইন্টু ডেল এক্স এইভাবে লেখা যেতে পারে ডিফারেন্সিয়াল নোটেশনে। তাহলে আলটিমেটলি যেটা পেলাম সেটা কত, মাইনাস ডেল পি ডেল এক্স ইন্টু ডেল ভি বা ডিভি, যেভাবে খুশি লিখতে পারো, হ্যাঁ ডেল ভি বা ডিভি যেভাবে খুশি লিখতে পারো, কিছু ম্যাটার করে না। এটাই হচ্ছে এক্স ডিরেকশনের ফোর্স। একদম একই রকম ভাবে আমরা ওয়াই ডিরেকশনের ফোর্সটাকে বের করতে পারতাম, সেইটা কত হতো, মাইনাস ডেল পি ডেল ওয়াই ইন্টু ডিভি। আর জেড ডিরেকশনে যে ফোর্সটা সেটা কত হতো, মাইনাস ডেল পি ডেল জেড ইন্টু ডিভি। তাহলে নেট ফোর্স কত, তিনটে ডিরেকশনের ফোর্সকে ভেক্টোরিয়ালি অ্যাড করো, ডেল পি ডেল এক্স ডিভি আই ক্যাপ, ডেল পি ডেল ওয়াই ডিভি জে ক্যাপ, ডেল পি ডেল জেড ডিভি কে ক্যাপ। তুমি ডিভিটাকে কমন নিয়ে নাও, কি পড়ে থাকে, ডেল পি ডেল এক্স আই ক্যাপ, ডেল পি ডেল ওয়াই জে ক্যাপ, ডেল পি ডেল জেড কে ক্যাপ, দ্যাট সিম্পলি ক্যান বি রিটেন অ্যাজ গ্র্যাড অফ পি, এরকম ভাবে লেখা যেতে পারে। তাহলে এইটাই হচ্ছে টোটাল ফোর্স অ্যাক্টিং অন দিস সেকশন অফ দি ফ্লুইড। আমরা একটা ফ্লুইডের মধ্যে কোন একটা সেকশনকে দেখিয়েছি, এটা ডি ডিভি বা ডেল ভি যেভাবে খুশি লিখতে পারো। এই হ্যাঁ একটা সেকশনকে দেখিয়েছি, সেই সেকশনের ভলিউম যদি সাম ডেল ভি হয় তাহলে এই প্রেসার ডিফারেন্সের জন্য যে ফোর্সটা কাজ করছে দ্যাট ইজ মাইনাস ডেল পি ইন্টু ডেল ভি, মানে মাইনাস গ্র্যাড পি ইন্টু ডেল ভি। ওকে, আচ্ছা এটা তো গেল প্রেসার ডিফারেন্সের জন্য ফোর্স। এছাড়াও আরো একটা ফোর্স থাকবে, হ্যাঁ সেই ফোর্সটা হচ্ছে বডি ফোর্স। হ্যাঁ বডি ফোর্স, ধরো তুমি একটা গ্লাসে জল নিয়েছো, হ্যাঁ একটা গ্লাসে জল নিয়েছো, তো ন্যাচারালি এই জলের প্রত্যেকটা মলিকিউল গ্র্যাভিটি ফিল করছে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ দেয়ার। হ্যাঁ এটা তাহলে এক্ষেত্রে তোমার একটা বডি ফোর্সকে রিপ্রেজেন্ট করছে। ধরা যাক পার ইউনিট ভলিউম বডি ফোর্সটা হচ্ছে সাম স্মল এফ, যে ফ্লুইডটাকে দেখানো হয়েছে পার ইউনিট ভলিউমে ধরো বডি ফোর্সটা হচ্ছে সাম স্মল এফ। তাহলে এই সেকশনটাতে টোটাল কতটা বডি ফোর্স কাজ করছে, এফ ইন্টু ডেল ভি। আমরা যদি এই দুটো ফোর্সকে এখন যোগ করে দিই, একটা হচ্ছে প্রেসার ডিফারেন্সের জন্য ফোর্স আর একটা বডি ফোর্স, তাহলে নেট ফোর্স কতটা দাঁড়ায়, এই দুটো সাম। হ্যাঁ এখন ধরো তোমার এই সেকশনটার কোন একটা মোশন রয়েছে, আর এই যে সেকশনটা দেখিয়েছি ডিভি ভলিউম বা ডেল ভি ভলিউমের সেকশনটাকে দেখিয়েছি, তার একটা মোশন রয়েছে যার মোমেন্টামটা হচ্ছে সাম পি। এটা পি কে রিপ্রেজেন্ট করছে, মানে প্রেসারের মতোই দেখতে লাগছে, এইরকম ভাবেই লেখো বরং ডিডিটি অফ মাস ইন্টু ভেলোসিটি। হ্যাঁ মাস বলতে কি বোঝায়, এই যে রো ইন্টু ডেল ভি আর ইন্টু ভেলোসিটি। এটা কি নেট ফোর্স, এটা হচ্ছে নেট ফোর্স। একটা কি বললাম, বারবার বলছি, এটা প্রেসার ডিফারেন্সের জন্য ফোর্স আর এটা হচ্ছে বডি ফোর্স। তাদের সামটা বাই নিউটনস ল ডিডিটি অফ মাস ইন্টু ভেলোসিটি, তাই না, তার সাথে সমান ডিডিটি অফ লিনিয়ার মোমেন্টাম। এই সেকশনটার মাসটা কত, রো ইন্টু ডেল ভি, ভেলোসিটিটা ধরো সাম ভি। তাহলে এরকম ভাবে নিউটনস লটা আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারি। হ্যাঁ রো ডেল ভি এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এসো, ধরে নাও যে এই ফ্লুইডটা ইনকম্প্রেসিবল, রো এর কোনো ভেরিয়েশন নেই, ডিডিটির বাইরে নিয়ে চলে এসো। সো মাইনাস গ্র্যাড পি ডিভি প্লাস এফ ডিভি সমান রো ডিভি ইন্টু ডিভি ডিটি, ডিভি গুলোকে বাদ দিয়ে দাও, হ্যাঁ দিয়ে এরকম ভাবে লিখতে পারো। এই যে ইকুয়েশনটা, এটাই বেসিক্যালি অয়েলার্স ইকুয়েশন বলা হয়। এটা কি আমরা অয়েলার্স ইকুয়েশন বলি, এইটাকে ইনফ্যাক্ট আরেকটু রিরাইট করা যেতে পারে। হ্যাঁ কোনো একটা পয়েন্টে ভেলোসিটি যেটা সেটা কি এক্স ওয়াই জেড টি এর ফাংশন, ভি ইজ ফাংশন অফ
ভি ইজ ফাংশন অফ এক্স ওয়াই জেড এন্ড টি। তাহলে ডিভিটাকে আমরা কিভাবে লিখতে পারি? ডিভিটাকে কিভাবে লেখা যায়? ডেল ভি ডেল এক্স ডিএক্স ডেল ভি ডেল ওয়াই ডিওয়াই ডেল ভি ডেল জেড ডিজেড প্লাস ডেল ভি ডেল টি ইন্টু ডিটি। তো এবার তুমি যদি ডিভিডিটি করো তাহলে এই জিনিসটা হবে। ডিভিডিটি যখন করছো ডিভিডিটি যখন করছো কি হবে? ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি ডিজেড ডিটি, এই পার্টটা বাদ চলে যাচ্ছে। এই যে এই জিনিসটা লেখা হয়েছে। এখন এই যে টার্মটা সেটাকে আবার রিরাইট করো। ডিএক্স ডিটি মানে কি? বেসিক্যালি ভিএক্স। এখানে আর ভেলোসিটি অ্যারো অ্যারো দিয়ে দিও না, এটা কম্পোনেন্টকে বোঝাচ্ছে। ভিএক্স এই, আচ্ছা আমি এখানেই বরং লিখি, দেখো এই যে ডেল ভি ডেল এক্স ইন্টু ভিএক্স, নেক্সট হচ্ছে ডেল ভি ডেল ওয়াই ইন্টু ভিওয়াই প্লাস ডেল ভি ডেল জেড ইন্টু ভিজেড প্লাস ডেল ভি ডেল টি। হ্যাঁ, এই তো আবার এই যে তিনটে টার্ম, এই তিনটে টার্মকে আমরা ফার্দার রিরাইট করতে পারি ইন দিস ফর্ম ভি ডট ডেল ভি, ভি ডট ডেল ভি। হ্যাঁ, সেইটাকে তুমি এই অয়লার্স ইকুয়েশনে সাবস্টিটিউট করতে পারো। তাহলে অয়লার্স ইকুয়েশনটাকে আবার আমরা রিরাইট করে ফেলতে পারি ইন দিস ফর্ম। লেফট সাইডটা যেমন ছিল রইলো 1/ρ মাইনাস গ্র্যাড ভি প্লাস এফ, ডান দিকটা কি? ভি ডট ডেল ভি প্লাস ডেল ভি ডেল টি। এই এটাই হচ্ছে অয়লার্স ইকুয়েশন। যদি আমরা বলি যে ফ্লুইডটা রেস্টে আছে, হ্যাঁ, ফ্লুইডটা যদি রেস্টে থাকে ন্যাচারালি ডিডিটি অফ ভি 0, এই যে টার্মটা, এই টার্মটা পুরোটা 0 হয়ে যায়। তাহলে অয়লার্স ইকুয়েশন রিডিউসেস টু দিস ফর্ম মাইনাস গ্র্যাড অফ পি প্লাস এফ ইকুয়ালস টু 0, অর্থাৎ এফ ইকুয়ালস টু গ্র্যাড ভি। এটাই হচ্ছে কন্ডিশন ফর ফ্লুইডস অ্যাট রেস্ট। কোন ফ্লুইড যদি রেস্টে থাকে তাহলে বডি ফোর্স পার ইউনিট ভলিউম ইজ সেম অ্যাজ দি গ্রেডিয়েন্ট অফ দি প্রেসার। কোন একটা ফ্লুইড যদি রেস্টে থাকে, কোন ফ্লুইড যদি রেস্টে থাকে তাহলে তোমার বডি ফোর্সটা পার ইউনিট ভলিউম যে বডি ফোর্স, সেইটা প্রেসার ডিফারেন্সের জন্য যে ফোর্সটা তার সাথে সমান, গ্র্যাড অফ পি এর সাথে সমান। পরের দিনকে আমরা অয়লার্স ইকুয়েশনের অ্যাপ্লিকেশন দেখব। অয়লার্স ইকুয়েশনের অ্যাপ্লিকেশন দেখব এবং বার্নৌলিস থিওরেম এবং তার অ্যাপ্লিকেশন গুলো স্টাডি করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, কেমন? স্যার, বলো, কোশ্চেন আছে কিছু? হ্যাঁ স্যার। বলো। স্যার বলছি মানে একটা কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি সলিউশন দেওয়া থাকে দুটো, মানে তাহলে সেখানে এই টপিকের কোশ্চেন আছে কি এখন? না না স্যার, এই আচ্ছা, টপিকে তাহলে ওয়েট করো, অন্য কারো আছে এই টপিকের কোশ্চেন? হ্যাঁ স্যার, বলো। বলছিলাম যে বডি ফোর্স ওটা কি শুধুই গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা ওটাই, না অন্য কিছু না হতে না, পারে? অন্য কোনো ফোর্সও থাকতে পারে। হ্যাঁ, ধরো তুমি ধরো কোনো একটা ম্যাগনেটিক ফ্লুইডের কথা ভাবছো, একটা ম্যাগনেটিক ফ্লুইডের কথা ভাবছো, তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে রেখেছো। হ্যাঁ, তো তাহলে সেখানে কি ম্যাগনেটিক ফোর্স রয়েছে, সেটাও ইজ ট্রিটেড অ্যাজ দি বডি ফোর্স ইন অ্যাডিশন টু দি গ্র্যাভিটি। হ্যাঁ, বা তোমার ধরো কোন একটা ডাইইলেকট্রিক প্রপার্টি রয়েছে, একটা লিকুইড নিয়েছো যার একটা ডাইইলেকট্রিক প্রপার্টি রয়েছে। এবার সেখানে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে এই তার জন্য একটা ফোর্স এডিশনালি অ্যাপিয়ার করবে, সেটাও শুড বি টেকেন অ্যাজ দি বডি ফোর্স। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই ফিল্ড, এইটা থেকে আর কি কারো কোশ্চেন আছে কিছু? হ্যাঁ, এবার বলো, অঙ্কিতা বলো।